আজকে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন ডক্টর সাজ্জাদ সিদ্দিকী, চেয়ারম্যান পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাজ্জাদ ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। দর্শক, মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা দেখে নিব আজকের বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। দৈনিক প্রথম আলো, চাঁদ উঠলেই ঈদ, গাজীপুরে 20 কিলোমিটার দীর্ঘ যানজট, চাপ অন্য মহাসড়কও, লাইন মেরামতের সময় এলো ট্রেন, 9টি কোচ লাঞ্ছিত, সংসদ কাজে মন্ত্রীদের দায়িত্ব বন্টন, বিকল্প ঠিক করে প্রজ্ঞাপন। দৈনিক ইত্তেফাক, লারিজানি বাসিস প্রদানের পর ইরানের গোয়েন্দা মন্ত্রীও নিহত, ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। দৈনিক সমকাল, ইসরায়েলে ক্লাস্টারের আঘাত, ক্ষেপণাস্ত্রে ছিন্ন ভিন্ন তেহরান, এখন চাঁদ দেখার অপেক্ষা। দৈনিক যুগান্তর, ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেড দিয়ে হামলা, ভয়ঙ্কর প্রতিশোধের হুমকি ইরানের, সান্তাহারে ট্রেন লাঞ্ছিত, আহত অর্ধশত। দৈনিক মানবজমিন, ভোগান্তিতে উত্তরাঞ্চলগামী যাত্রীরা, বগুড়ায় লাঞ্ছিত নীলসাগর, আহত অর্ধশতাধিক, আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। দৈনিক কালের কণ্ঠ, আজ চাঁদ দেখা না গেলে ঈদ শনিবার, পবিত্র রমজান শেষে সমাগত খুশির ঈদ, দীর্ঘ 1.5 যুগ পর স্বদেশে ঈদ করছেন তারেক রহমান। দৈনিক কালবেলা, প্রশাসক নিয়োগের স্থানীয় ভোট পেছানোর শঙ্কা, জোরদার হামলা পাল্টা হামলা, বাড়ছে ক্ষয়ক্ষতি, ইরান আমেরিকার যুদ্ধে 19তম দিন। দৈনিক ইনকিলাব, 1.5 যুগ পর ভরমুক্ত পরিবেশে ঈদ, ঘরে ঘরে আনন্দধারা। বাংলাদেশ প্রতিদিন, স্বজনের কাছে ফিরছে সবাই, কোথাও যানজট, কোথাও স্বস্তি, দ্বিগুণ তিনগুণ ভাড়া আদায়। দৈনিক দেশ রূপান্তর, তবুও নারীর টানে ফেরা, ট্রেনের শিডিউল বিপর্যয়ে যাত্রীদের ভোগান্তি। দৈনিক বণিক বার্তা, পণ্যবাহী গাড়ি ট্রেনে ছাদে গরমুখ মানুষ, বগুড়ায় যাত্রীবাহী ট্রেন লাঞ্ছিত, সদরঘাটে লঞ্চের ধাক্কায় নিহত এক। দ্য ডেইলি স্টার, ঈদ জার্নি লার্জলি স্মুথ, derailment in Bogra, tailbacks in Gajipur, launch accident in Shodorghat, mar otherwise hassle-free travel. New ways made rush for homes as Eid exporters speak. Iran hits back as Israel, US continue pounding Iran. The Daily Observer, bus fare hike ignites outrage among Eid travels. সুজিত ভাই, আমরা দেখছিলাম বিভিন্ন পত্রিকার শিরোনাম, ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে গড়মুখ মানুষ, ফাঁকা হচ্ছে ঢাকা। আমরা দেখছি টার্মিনালগুলিতে উপচে পড়া ভিড়, আবার কোথাও যানজটে ভোগান্তি, স্বপ্ন যাবে বাড়ি, কিন্তু এই স্বপ্ন অনেকাংশে আবার নিঃশেষ হয়ে যাচ্ছে পথে। আমরা দেখেছি গতকাল সদরঘাটে 2টি লঞ্চের দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে, ট্রেনের লাঞ্ছিত হয়েছে নীলসাগর, সেখানেও অর্ধশতাধিক আহত হয়েছে। অর্থাৎ এই ঈদ আসলে আমরা দেখি এ ধরনের এই ইনসিডেন্টগুলো ঘটছে। সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার পরও আমরা দেখেছি। তবে স্বপ্ন যাত্রাটা, ঈদের এই যাত্রাগুলো আরও কীভাবে স্মুথলি করা যেতে পারে, সরকারের পরিকল্পনা কি কোনো ঘাটতি ছিল কিনা, বা যারা সংশ্লিষ্ট আছে তাদের কি উদাসীনতা ছিল কিনা, কীভাবে দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ। বিষয়টা দেখুন, আমাদের তো ঈদ যেভাবে উদযাপন করি, অর্থাৎ ঈদ আসলে আমাদের বোনাস পাওয়া থেকে শুরু করে বেতন, কর্মকর্তারা বেতন ঠিকমতো পাচ্ছে কিনা সরকারি বেসরকারি সেক্টরগুলোতে, এই বিষয়টা, আর হচ্ছে যে যাত্রাপথে যে অন্তরায়গুলো সৃষ্টি হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা সবসময় আমরা কথা বলি, শুনি এবং দুর্ঘটনাগুলো দেখে অভ্যস্ত হই। তবে এই ক্ষেত্রে এই বছর আমাদের প্রত্যাশা ছিল যে এই যোগাযোগ মন্ত্রণালয় একেবারে স্পেসিফিক্যালি যে যে জায়গায় স্পটগুলো আছে, যে ধরনের দুর্ঘটনাগুলো ঘটে, যেমন লঞ্চ দুটো কেন সংঘর্ষ লাগবে, ট্রেনের বগি লাঞ্ছিত হওয়াটা, তারপরেও আমরা হয়তো বলবো যে যান্ত্রিক ত্রুটির জন্য এটসেট্রা এটসেট্রা হতে পারে। ডেইলি স্টার খুব ভালোভাবে দেখলাম যে শিরোনাম করেছে, এই 2-3টা ঘটনা ছাড়া সারা দেশে মোটামুটি একটু রিল্যাক্সেই মানুষ যাতায়াত করছে, ঘরে বাড়ি ফিরছে। তো এই জায়গায় যদি আমি এখানে ইস্যুটা হচ্ছে অন্যতম মন্ত্রণালয়ের এবং যে রেসপেক্টিভ যে অথরিটি আছে তাদের এখানে রিল্যাক্টেন্স, কিংবা একটা খেয়াল করবেন যে কেন জানি দুর্বলতাগুলোকে অস্বীকার করার একটা টেন্ডেন্সি। অর্থাৎ আমি মনে হয় যেন কথা বলেই আমি সমাধান দিয়ে দিচ্ছি,
আমি যদি অস্বীকার করতে পারি একটা ইস্যুকে, তাহলেই মনে হচ্ছে যেন আমি খুব বড় কাজ করে ফেলেছি। এই টেন্ডেন্সি থেকে আমার মনে হয় সরকারের কোনো কোনো মন্ত্রণালয়ের ব্যক্তিবর্গকে আরেকটু সজাগ থাকতে হবে। এইভাবে জনগণ মানে আপনি যে চাপিয়ে দিবেন, অপরাধ হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, তারপরও কিংবা চাঁদাবাজি হচ্ছে, তারপর আপনি অস্বীকার করবেন যে না এগুলো কোনো প্রমাণ নেই। এই ধরনের অস্বীকারের জায়গা থেকে যখন আপনি একটা সেক্টরকে, একটা ট্রেন্ডকে মূল্যায়ন করেন, তখন এই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবেই। তার মানেটা হচ্ছে যে রেসপেক্টিভ যেই কর্তৃপক্ষ আছে তারা মনে করে যে আমাদের জন্য তো পজিটিভলি কথা বলছে মুখপাত্র, সরকারের মুখপাত্র, ফলে তাদের মধ্যে আইনের শাসনের প্রতি কিংবা আপনার যে একটু ভয় যে আইন অমান্য, রুলস না মেনে চললে আমার পক্ষে কথা বলছে আমার মন্ত্রী, ফলে এই যে বিষয়গুলো, এই দুটোর মধ্যে ইমব্যালেন্সের জন্য এই দুর্ঘটনা, বিশেষ করে সদরঘাটের যে ঘটনাটা স্পর্শকাতর এবং লোমহর্ষক ঘটনা, যেভাবে সংঘর্ষটা হলো এবং মারা গেল, সেই জায়গায় সরকারের আরেকটু সিনসিয়ার থাকা দরকার ছিল। লেয়ার বাই লেয়ার রেসপন্সিবিলিটি আছে এখানে। আমি শীর্ষ মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে একরকম কথা বলছি, তখন বাকিগুলো কিন্তু এটি ফলো করছে। ফলে আমার মনে হয় মন্ত্রী মহোদয়ের আরেকটু সজাগ থাকা উচিত যে সবসময় উনি অস্বীকার করছেন যে যোগাযোগ মন্ত্রণালয় বেশ ভালো চলছে, এই জায়গায় আরো একটু সতর্ক থাকা উচিত ওনার। আমরা দেখেছি আপনার ভাড়া নিয়েও অভিযোগ রয়েছে, বিভিন্ন যাত্রীরা বলছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে সড়ক পথে। অন্যদিকে কিন্তু গতকাল আমরা দেখেছি সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন কোনো প্রমাণ মেলেনি, অর্থাৎ প্রমাণ পাওয়া যায়নি বাড়তি ভাড়া নিয়ে। দেখুন, এই যে প্রমাণ পাওয়া যায়নি এই কথাটা কিন্তু একটা অ্যাবসলিউট টার্ম। এই অ্যাবসলিউট টার্ম দিয়ে কিন্তু আপনি আপনার যে অভিযোগটা আসছে সেই অভিযোগটাকে আপনি একেবারে নালিফাই করে দিচ্ছেন, নিঃশেষ করে দিচ্ছেন। এটা কোনো অ্যাটিটিউড না। বলতে পারতো আমরা দেখছি, দেখে ইন্টারভেনশন করতে পারতো। অর্থাৎ বাংলাদেশ তো 5 আগস্টের পরে এখানে একেবারে বলা যাবে না যে ইউরোপ আমেরিকার মতো কোনো রাষ্ট্র, আমেরিকা বলবো না আমি, ইউরোপের মতো কোনো রাষ্ট্র হয়ে গেছে। আমেরিকায় নৈরাজ্য এর চেয়েও বেশি আছে অনেক ক্ষেত্রে। তো এই যে বিষয়গুলোকে আমলে না নেয়া কিংবা আমি কগনিজেন্সে না নেওয়া, যেটা বলে লিগ্যাল টার্মে, সেটা এক ধরনের নেগেটিভ ট্রেট আমাদের যে সরকারগুলো, বিগত সরকারগুলোর মধ্যে ছিল, সেই ট্রেটটা রাখলে আমাদের জন্য ক্ষতিকর। ভালো কাজগুলো শুরু হবে না। যাত্রী কল্যাণ সমিতি আপনি জানেন একটা সংগঠন, তারা কিন্তু বলছে যে এই ঈদকে সামনে রেখে 48 কোটি টাকার বাড়তি বাড়ার নৈরাজ্য চলছে এবং তারা বলছে তারা বিভিন্ন আপনার তথ্য উপাত্ত জোগাড় করেছে। কিন্তু আমরা দেখেছি পুরাটাই যেন আপনার মন্ত্রীর বক্তব্যের সাথে এবং যাত্রী কল্যাণের বক্তব্যের সাথে ফার ডিফারেন্স হচ্ছে। অর্থাৎ মন্ত্রী বিষয়গুলিকে খতিয়ে দেখছে না, আপনি যেটা বললেন যে অর্থাৎ বিষয়টিকে নিউজ বিহাইন্ড দ্য নিউজ, ঘটনার অন্তরাল বা গভীরে প্রকাশ করছে না। এক্ষেত্রে আরও কি করা উচিত? অর্থাৎ দায়িত্বশীল ব্যক্তির কাজই হচ্ছে কোনো অভিযোগ আসলে সেটাকে আমলে নিয়ে ইন্টারভেনশন করা। অভিযোগ আসার সাথে সাথে আমি যদি নালিফাই করে দিই, আমি আগেও যেটা বলছিলাম, আমি আবারও রিপিট করছি এই জন্য যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যে চাঁদাবাজি কি বন্ধ হয়ে গেছে আমি বললেই হবে? অর্থাৎ এখন যারা কনজিউমার অ্যাসোসিয়েশন বলেন বা যাত্রী কল্যাণ সমিতি, তাদের যে কি কারণে বলছে, তাদের সাথে কথা বলতে পারতো, ইমিডিয়েটলি কথা বলতে পারতো। অর্থাৎ এই ধরনের প্রত্যাশাই কিন্তু জনগণের মধ্যে আছে এবং সেই জায়গায় সেই প্রত্যাশা থেকে যত গ্যাপ বাড়বে, সরকারের প্রতি জনগণের ট্রাস্ট কমবে। তো এটা তো সার্বিকভাবে গভর্নমেন্টের উপর একটা ইম্প্যাক্ট ফেলছে। সেই জায়গা থেকে হলেও আমার মনে হয় মাননীয় মন্ত্রী মহোদয়ের এখানে উচিত ছিল সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করে কথা বলা, ডেকে যে কোথায় কি আছে, একটা ইন্সপেকশন কমিটি, ইনকোয়ারি কমিটি যদি করে দিত, তাহলে জনগণ এখান থেকে প্রয়োজনে আপনার এই যে যাত্রী কল্যাণ সাথে ডাকা উচিত তাদের, যে আপনারা কোথায় থেকে তথ্যগুলো পেলেন। ওনার কাজটা তো এটা, তথ্যগুলো ওনার কাজ কিন্তু মানে খুব বড় মাপের স্টেটমেন্ট দিয়ে যাওয়া না। ওনার কাজ হচ্ছে স্পেসিফিক কনসার্ন যেগুলো রেইজ করবে, সেই কনসার্নগুলোতে ওনার ইন্টারভিন করা ইফেক্টিভলি। সেই কাজটুকু না করে উনি যদি নালিফাই করতে থাকে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যেন আমরা আগের যে ট্রেন ছিল, 5 আগস্টের আগের ট্রেনে আমরা আছি, মানে নেগেটিভ ট্রেন, যে নালিফিকেশন, মানে আমরা যে কোনো অভিযোগ আসলেই আমরা নালিফাই করে দেওয়া, এই নালিফাইয়ের জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আমরা দেখেছি আপনার এই যে বগুড়ার ঘটনা, নীলসাগরের প্রধানমন্ত্রী কিন্তু সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন এবং উনি বগুড়ার জেলা প্রশাসকের সাথে, এসপির সাথে কথা বলেছেন এবং সার্বক্ষণিক প্রয়োজনীয়তা ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন। এটাই হচ্ছে অ্যাটিটিউড, এটি হচ্ছে সরকারের অ্যাটিটিউড।
এটা সারা পৃথিবীব্যাপী সভ্য রাষ্ট্রগুলোতে এটাই হয়ে থাকে। অর্থাৎ এখন 5 আগস্টের পরে দেখা যাচ্ছে যে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শুধুমাত্র কমপ্লায়েন্ট হচ্ছে জনগণের দাবির সঙ্গে, কিংবা জনগণ যা চাচ্ছে এবং মনের ভাষাটা বোঝার চেষ্টা করছেন উনি অন্ততপক্ষে। বাট বাকিদের মধ্যে দেখা গেল যে, বাকিদের সবার মধ্যে না, কিছু কিছু ক্ষেত্রে এই রিলাক্টেন্স আছে, এই আমি বলবো যে এক ধরনের অস্বীকার করার প্রবণতা, দাবি উত্থাপন করলেই অস্বীকার করার প্রবণতা এটা আছে। আমার মনে হয় যে না, প্রধানমন্ত্রীর অনেক কাজ থাকে, রাষ্ট্রীয় অনেক কাজ থাকে। এখন সকল কাজ বাদ দিয়ে কি এখন সকল মন্ত্রীর পিছনে পিছনে যদি সারাক্ষণ মানে লেগে থাকে যে তুমি এটা বলছো না কেন, আপনি এটা বলছেন না কেন, আপনি এটা করছেন না কেন, এইটা করার সুযোগ কেন দিবে মন্ত্রীরা? মন্ত্রীরা তো ওতেই নিয়েছে জনগণের জন্য কাজ করবে, অর্থাৎ জনগণের কনসার্নগুলোকে তারা আমলে নিবে এবং তার জন্য বিধি ব্যবস্থা গ্রহণ করবে। তো আমার কাছে আমি যদি প্রিসাইজলি বলি কনক্লুশন, যে এখানে যোগাযোগ মন্ত্রণালয় আরও দায়িত্বশীল হতে হবে, এটা এর কোনো বিকল্প নেই। এবং যদি তার ট্রেনিংয়ের অভাব থাকে, তাহলে জনাব তারেক রহমানের যদি কার্যক্রমের ধারা দেখে এবং স্টাইল দেখে, সেখান থেকে উনি শিখতে পারে। যদি আমাদের আগের প্রধানমন্ত্রীদের এতটা কনসার্ন ছিল না এইভাবে জনগণের বিষয়গুলোকে আমলে নেওয়া, এই আমাদের নতুন প্রধানমন্ত্রীর মধ্যে যেই জেস্চারটা আছে, যে কার্যক্রমের যে ধারাবাহিকতা রক্ষা করছেন আজ পর্যন্ত, অন্ততপক্ষে ওনার স্টাইল ফলো করলেও তো। আমরা কিন্তু দেখেছি যে বর্তমান সরকার, বিশেষ করে তারেক রহমানের দায়িত্ব 1 মাস মাথায় কিন্তু উনি অনেকগুলো যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, এবং যেগুলো আপনি দেখেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ করবো 14ই এপ্রিল, পহেলা বৈশাখ, ইমাম মুয়াজ্জিনদের ভাতা দিয়েছেন উনি, এবং উনির চলাফেরাও কিন্তু সাদামেটা এবং প্রোটোকল ছাড়াই আমরা দেখছি ঘুরে বেড়াচ্ছে। কিভাবে না দেখেন, ওনার ব্যাপারটা যদি আপনি সাইকোলজিক্যালি যদি উনি চিন্তা করেন, আপনি দেখেন উনি তো দুর্যোগকে সুযোগে পরিণত করার চেষ্টা করছে। এটি জ্ঞানী মানুষ করেন। আমি ওনাকে খুব প্যাম্পার করছি না বিষয়টা, কারণ প্রধানমন্ত্রী কালকে হয়তো কোনো একটা ভুল করবে, আমার সেটার বিরুদ্ধে কথা বলতে হবে। বাট এখন পর্যন্ত যদি দেখেন, বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীর জায়গায় থেকে এইভাবে বড় মোটা দাগের বড় বড় কাজের মধ্যে মনোযোগ দেওয়ার বিষয়টা, এটা খুব বেশি পাবেন না আপনি। ছোটোখাটো বিষয় নিয়ে কথা বলছে। তো আমরা নানানভাবে রাস্তাঘাটে নানান আন্দোলন করছি, প্রধানমন্ত্রী হিসেবে এইগুলোর কনসার্ন না রেখে বরং উনার কাজ যেটা উনি করে যাচ্ছেন, অর্থাৎ ফ্যামিলি কার্ড দেওয়া, কৃষক কার্ড দেওয়া, কিংবা আমার বাংলাদেশে ভবিষ্যতে পে স্কেল কীভাবে হবে, কিংবা সরকারি কর্মচারী কর্মকর্তাদের আচরণবিধি কী হবে, অর্থাৎ উনি চেষ্টা করছেন ম্যাক্রো লেভেলে একটা বড় পরিবর্তন আনার, এবং সেটাই হচ্ছে ওনার কাজ। এবং এই কাজগুলো যদি উনি যথাযথভাবে করতে পারে, এটা আমার বিশ্বাস, তাহলে এই যে ছোটোখাটো বিষয়ে যে সমস্ত আন্দোলন করতে যাচ্ছে বিরোধী দল কিংবা অন্যান্য রাস্তাঘাটে, মানুষের মানে পাবে না, এটাকে বলবো যে সাপোর্ট পাবে না ওই আন্দোলনগুলো। ফলে ভালো কাজ দিয়ে ছোট ছোট যে সমস্ত আন্দোলন করে রাষ্ট্র সরকারকে অস্থিতিশীল করতে চাচ্ছে, সেটাও পর্যন্ত ব্যর্থ হবে। ফলে এই জন্য সরকারের প্রত্যেকটা মন্ত্রণালয়ের মন্ত্রীদের এবং আমলাদের কাজ হবে জনগণের জন্য কাজ করে যাওয়া। এটি হবে একমাত্র উপায় পরবর্তী নির্বাচনের ফলাফল দেখার জন্য। আমি এটাও বলি যে লং টার্মে যদি এই সরকার তার পুনরায় নির্বাচিত হওয়ারও চিন্তা করে, তাহলে কাজের কোনো বিকল্প নেই। কিন্তু যোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী যেরকম করে আপনার একেবারে নেগেট করছে, অস্বীকার করছে, হ্যাঁ, আমলে না নেওয়ার একটা টেন্ডেন্সি, এইগুলো করতে থাকলে যেটা হবে, স্লোলি অল্প অল্প করে ঝুড়িটা ভরে যায়, নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়ে যায় জনগণের মধ্যে, তখন ট্রাস্ট এবং গ্যাপ বেড়ে যায়। ফলশ্রুতিতে এই জন্য বাংলাদেশে দেখবেন যে একটা সরকার দ্বিতীয়বার নির্বাচিত হয় না। কারণটা কি? এই সমস্ত গ্রিভেন্সের কারণে। সো প্রধানমন্ত্রীর এটাও প্রয়োজন আমার কাছে মনে হচ্ছে, যে পত্রিকার শিরোনামগুলো দেখলেও কিন্তু বোঝা যায় কাকে কাকে টেলিফোন করতে হবে। সেই শক্ত টেলিফোনগুলো করলেই দেখবেন যে এটা কাজ আপাতত ঠিক হয়ে যাবে। আর চাঁদাবাজির ঘটনা যেই অভিযোগগুলো আসছে, আমার কাছে মনে হচ্ছে এটা খুব সিরিয়াস একটা কনসার্ন, যে চাঁদাবাজি যদি ঈদে এরকম হয়ে থাকে, এর যদি সত্যিকার ভ্যালিড কোনো নিউজ এবং আপনার অথেন্টিক ডেটা থেকে থাকে, তাহলে এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা করা দরকার, যারা হচ্ছে আইন ভেঙে অন্যায়ভাবে। অর্থাৎ আমি চাঁদা নিয়ে নানান ধরনের কথা আছে, সেটাকেই আমি বলবো যে লিগালি চাঁদা, যেটা হচ্ছে আপনার ট্যাক্সেবল, আমি আমার ট্যাক্স ফাইলে কিংবা আমি আমার সরকারি নথিতে আমি দেখাতে পারছি আপনাকে 10 টাকা দিয়েছি। এই প্রসেসের মাধ্যমে যদি আমি কোনো প্রতিষ্ঠান কাউকে টাকা না দেয়, এই মাধ্যম ব্যতীত, তাহলে ওইটি হচ্ছে আনফেয়ার চাঁদা, এবং ওইটি হচ্ছে অন্যায়, ওইটি হচ্ছে আইনের অমান্য করা। ফলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে কিনা ক্যাটাগরিক্যালি আমরা দেখলেই পারি। এটা খুব বেশি পরিমাণ কঠিন কাজ না, এটা করা যায়। সরকার সদিচ্ছা আছে, এখন মন্ত্রীদের সদিচ্ছা থাকলে এটা হয়ে যাবে। মানে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে, জোরদার, খুবই জোরদার, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে একেবারে। এর বিকল্প নেই, এর বিকল্প নেই।
যে সামারি যেটা করলাম সেটা হচ্ছে আপনার আইনের শাসন এবং আপনার অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি, এই তিনটা শব্দকে মাথায় রেখে আপনার কার্যক্রম পরিচালনা করতে হবে। দ্যাটস এনাফ। আরেকটা বিষয় হচ্ছে আপনার জুলাই সনদ নিয়ে আপনি যেখানে আলোচনা হচ্ছে, গতকাল বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জুলাই সনদে বিএনপির একমত হওয়া বিষয়গুলো বাস্তবায়ন করবে সরকার। আমরা দেখেছি এই জুলাই সনদ নিয়ে আপনার এর আগে হয়েছে, বিশেষ করে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি, সংসদে এ নিয়ে আলোচনা হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা জুলাই সনদে তারা যে বিষয়গুলো একমত হয়েছে বাস্তবায়ন করবে। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে নাসির উদ্দিন পাটোয়ারি মুখ্য সমন্বয়ক উনি গতকাল বলেছেন সংবিধানের মৌলিক কাঠামোতে পরিবর্তন না আনলে সংবিধান ছুড়ে দেওয়ার আন্দোলনে তারা যাবেন, হুঁশিয়ারি দিয়েছেন। অর্থাৎ তারা বলছে যে যদি এই সংবিধান পরিবর্তন না করা হয় তাহলে আবারও ফেসিবাদের উত্থান হবে। তো আমরা দেখছি যে এই বিষয়গুলো নিয়ে সংসদে উত্তপ্ত হয়েছিল, আবার সংসদের বৈঠক আবার বসবে। আলোচনার মাধ্যমে এই বিষয়গুলিকে সমাধান করা সম্ভব যেতে পারে। হ্যাঁ, এই বিষয়ে আমি একটা লেখাও দিয়েছিলাম যে আসলে কিভাবে এই সমস্যার সমাধান করা যেতে পারে। তবে আজকে আস্তে আস্তে একটা বিষয় পড়ছিলাম, আপনি এখান থেকে শুরু করি। আর প্রথমে মনে হচ্ছে যেন এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া, এই বিষয়গুলো হচ্ছে যে বিরোধী দলের যে ট্র্যাডিশনাল যে একটা আবহ থাকে সেটা মনে হয় যেন বিরাজ করছে। অর্থাৎ আওয়ামী লীগের অনুপস্থিতি জনগণকে বোঝাতে দিচ্ছি না আর কি আমরা। এটা আমি প্রায়ই মেটাফরিক্যালি বলি যে আমরা যেভাবে রাজনীতি করছি সংসদ থেকে শুরু করে সেভাবে। আপনি যদি দেখেন এখানে সংবিধান সংস্কার পরিষদ গঠন উহার কার্যাবলী, এই জায়গায় ঘ নম্বরে বলা আছে পরিষদ দফাতে উল্লিখিত কার্য সম্পন্ন করিবার ক্ষেত্রে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলের বিষয়াদি বিবেচনা করিবে। অর্থাৎ তার গতে কি লেখা আছে আমরা দেখি এখন, গয়ের বিষয়টা কি করবে এখানে, বিবেচনা করিবে, শব্দটা কোট আনকোট বিবেচনা। তাহলে এখানে গতে কি লেখা আছে, পরিষদ উহার প্রথম অধিবেশন শুরুর তারিখ হইতে 270 পঞ্জিকা দিবসের মধ্যে জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের মাধ্যমে এই আদেশের তফসিল 1 বর্ণিত জুলাই জাতীয় সনদ অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করিবে এবং তাহা সম্পন্ন করিবার পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হইবে। খুবই মজার বিষয়। তাহলে কি এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, বিষয়াদি বিবেচনা করিবে। এখন আমার মনে হয় বিএনপির একটা স্মার্ট খেলা খেলতে পারে। স্মার্ট খেলাটা এরকম যে আসলে এখানে তাদের তো যুক্তি হচ্ছে নানান রকম, যে একটা হচ্ছে যে আমরা সংবিধান সংস্কার মানে জুলাই সনদে আমরা সিগনেচার করেছি, আবার নোট অফ ডিসেন্ট দিয়েছি। এখন এই নোট অফ ডিসেন্ট অনুযায়ী আমাদের বাস্তবায়ন করার সুযোগ আবার সেই খোদ আপনার জুলাই সনদ দিয়েছে আমাকে। এরপরে হঠাৎ করে বলতেছে যে বাস্তবায়ন কমিশন কি যেন বললো যে জুলাই সংবিধান সংস্কার বাস্তবায়ন। হ্যাঁ, এখন বাস্তবায়ন পরিষদ আবার একটা নতুন করে গঠন করেছে, ওইখানে আবার মতামত নেয়নি, এখানে কারোরই মতামত নেয়নি, এটা চাপিয়ে দিচ্ছে। এটা হচ্ছে বিএনপির পক্ষ থেকে এবং তার যে শরিক দলগুলো আছে তাদের পক্ষ থেকে এরকম অভিযোগ। তাহলে এই ক্ষেত্রে তারা যেই কাজটা এখন করতে পারে আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু বলছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে মানে কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তো সামথিং নিউ কনস্টিটিউশন তৈরি করার জন্য। হ্যাঁ, তাহলে এই যে রিফর্ম অ্যাসেম্বলি যেটা, সেইখানে তারা আবার আলোচনা করতে পারে। এই আলোচনার সুযোগটা কিন্তু দিচ্ছে। এটা আজকে আমার কাছে মনে হলো যে আলোচনা করে তারপর তারা যে কটা পাস হবে কিংবা আলোচনার মাধ্যমে ওয়ার্কআউট যে কয়েকজন করে না করে এই বিষয়গুলো এইভাবে একটা করে দিতে হবে। আদারওয়াইজ কিন্তু এই যে সার্টেন এই যে আপনার পঞ্জিকা দিবসের মধ্যে এটা অটোমেটিক্যালি পাস হয়ে যাচ্ছে। ফলে বিএনপিও এখন একটা কিন্তু উভয় সংকটে আছে, এই অবস্থানটা তাদেরকে স্বীকার করতে হবে। অর্থাৎ এটা যেন তেনভাবে ডিল করলে হবে না, ডিল করতে হবে আইনের মধ্য দিয়ে ডিল করতে হবে। তাদের যেই সুযোগগুলো আছে, কনভেনিয়েন্সগুলো আছে, সেই কনভেনিয়েন্স অনুযায়ী করতে পারে। অর্থাৎ কনস্টিটিউয়েন্ট রিফর্ম অ্যাসেম্বলি যেটা, সেই অ্যাসেম্বলিতে গিয়ে তারা আলোচনা করার সুযোগকে সেই বাস্তবায়ন পরিষদ যেটা দিয়েছে সেই জায়গাতেই তাদের এই সুযোগটা তারা কাজে লাগাতে পারে বলে আমি মনে করি। তখন আরও বিষয়টা ভালো হয় যে একটা ছিল লিখিত, গণভোট হলো, গণভোটের পরে আবার আমরা আলোচনা করেছি মেজরিটির ভিত্তিতে। এমন হতে পারে যে বিরোধী দলের সবাই ঐকমত্যই হতে পারে, আলোচনার প্রেক্ষিতে কনভিন্স হবে। এই জন্যই তো আলোচনার জায়গাটা, যে কোনো বিরোধ নিষ্পত্তিতে আলোচনাকে কেন প্রথম রেখেছে, এটা রাজপথে যাওয়ার যে হুমকি দিচ্ছে, এই বিষয়গুলো খুব বেশি পরিমাণে জনগণের সায় পাবে বলে আমার কাছে আপাতত মনে হয় না। যদি সরকার মোটা দাগের যে বড় বড় ন্যাশনাল যে প্রজেক্ট যেগুলো আছে, জনগণের দুঃখ দুর্দশা লাঘবের জন্য যেই তাদের কার্যক্রমের ধারাবাহিকতা আছে, বাস্তবায়ন করতে পারে, এইগুলো যদি বাস্তবায়ন করতে পারে, মানুষের এই সংবিধান সংস্কার নিয়ে সাধারণ মানুষের মধ্যে খুব বেশি
আগ্রহ পাবেন না। আপনি দেখেন না বিভিন্ন প্ল্যাটফর্ম প্রোগ্রাম করতে চাচ্ছে, 5 আগস্টের আগের প্রোগ্রামে কেমন হতো কিংবা ইমিডিয়েট পরে কী পরিমাণে মানুষের এই আগ্রহ এবং এনগেজমেন্ট ছিল, সেগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। সেই কমে যাওয়ার প্রেক্ষিতে কিন্তু তাদেরও বুঝতে হবে যে এখানে নেগোসিয়েশন এবং ডিসকাশন এর বিকল্প নেই। ফলে আমার কাছে মনে হচ্ছে না সংবিধানে দ্রুততম সময়ে পরিবর্তনটা এনে, যেহেতু বলছে যে সংবিধানে পরিবর্তন না এনে আমরা এই রিফর্ম অ্যাসেম্বলি করতে পারি না, তাহলে এইগুলো করে দ্রুততম সময়ে এই যে আলোচনা হতে পারে, আলোচনা করা যেতে পারে, যে প্রবিধানটা রেখেছে 270 কার্য দিবসে 270 কার্য দিবসের মধ্যে, সেই সময় 2-4 দিন আলোচনা করে লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে রাষ্ট্র পরিচালনা স্মুথলি করাটাই হবে বিএনপির জন্য ওয়াইজ এবং সরকারের জন্য ওয়াইজ। একটা বিষয় হচ্ছে এখন বাংলাদেশের আন্তর্জাতিক, আপনি তো জানেন যেহেতু পিস অ্যান্ড কনফ্লিক্টের আপনি টিচার্স, ঠিক আছে। যেই অব্যাহত গত 3 দিনে আমরা দেখেছি ইরানের উপর যে ইসরায়েল এবং আমেরিকার যে হামলা, তাদের শীর্ষ জাতীয় নিরাপত্তা প্রধান এবং আপনার যেই সোলাইমানি সবশেষ গোয়েন্দা প্রধান, 3জনকে 2 দিনে 3জনকেই মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, পাল্টা হামলা অব্যাহত রয়েছে। কিভাবে দেখছেন? দেখুন, 19তম দিন আজকে যুদ্ধের, 28 ফেব্রুয়ারি। তো এত লম্বা সময় যুদ্ধ চালিয়ে যেতে পারবে এটা আমেরিকানরা ভাবেনি। এর আগে 12 দিন করে রিট্রিট করেছে, যুদ্ধ বিরতি করেছিল গত বছর। এই বছর দেখা যাচ্ছে যে যেভাবে ইরানের পক্ষ থেকে রিটালিয়েশনটা, মানে আমরা যেটা বলি রিটালিয়েশন, মানে আপনি একটা আঘাত করবেন, পাল্টা আঘাত। তো এই পাল্টা আঘাতগুলোর প্রেক্ষিতে আপনি যদি দেখেন যে একেবারে পারস্য উপসাগরের এই পারে যে রাষ্ট্রগুলো, এই সবগুলো রাষ্ট্রে, কাতার, আবুধাবি, দুবাই এবং এই রাষ্ট্রগুলোতে, ইরাক, হ্যাঁ, এই প্রত্যেকটা রাষ্ট্রে আমেরিকার সামরিক ঘাঁটি। অর্থাৎ মনে হচ্ছে, আপনি তাকে যদি ম্যাপটা দেখেন, মনে হবে যেন ইরানকে জাস্ট ওরা এই পাশ থেকে ঘেরাও করে রেখেছে সামরিক ঘাঁটি দিয়ে। এই প্রত্যেকটা সামরিক ঘাঁটিতে প্রায় আঘাত, এবং তাদের যে ইন্টারসেপ্টর যে ইয়াগুলো ছিল, মেশিনারিজগুলো ছিল, সেটিংসগুলো ছিল, 5টার মধ্যে 3টা ডিস্ট্রয় হয়ে গেছে। তো এটা আমেরিকান এবং ইসরায়েলদের কাছে একটু কল্পনাতীত ব্যাপার ঘটেছে। এটা গেলো একটা, মানে সামরিক স্ট্রেংথ দিয়ে। যদিও আপনি যদি দেখেন গ্লোবাল যে ফায়ার আর্মস যে ইয়াটার আপনার ইন্ডেক্স, সেখানে আমেরিকা 1 নম্বরে, আবার দেখা গেল যে 15 নম্বরে হচ্ছে ইসরায়েল, আর 16 নম্বরে হচ্ছে ইরান। হ্যাঁ, তাহলে এই জায়গাতেও একটা বৈষম্য আছে। তো এই যুদ্ধটাকে আমি বলি অ্যাসিমেট্রিক ওয়ার। এখানে মানে প্যারালাল দুটো শক্তিধর রাষ্ট্র না, সমান সমান শক্তিধর রাষ্ট্র না। কিন্তু এই অ্যাসিমেট্রিক ওয়ারের যদি ভিতরে আমরা ঢুকি, কি স্ট্রেংথ আছে ইরানের অন্যতম স্ট্রেংথ সেটা হচ্ছে আপনার দেখবেন যে ইন্টারনাল অনেক গ্রিভেন্স আছে, যে আমার ফ্রিডম অফ স্পিচ নাই, আমার ফ্রিডম অফ আপনার মুভমেন্ট নাই, এবং পোশাক আশাকের ফ্রিডম নাই। এই নিয়ে প্রায় আন্দোলন হয়, ইনফ্লেশনের জন্য আন্দোলন হয়ে থাকে সরকারের বিরুদ্ধে। কিন্তু রাষ্ট্রের উপর যখন আঘাত আসছে, তখন আবার তারা সব অতীত ভুলে যাচ্ছে, তারা আবার মানে ওই যে আক্রান্ত হচ্ছে এটাকে ফিল করছে, এবং আক্রমণকারীর বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ একটা জোরদার প্রচেষ্টা চালাচ্ছে। এটা হচ্ছে ইরানের জন্য সবচেয়ে বড় একটা স্ট্রেংথ। কারণ আপনি দেখবেন যে সমস্ত রাষ্ট্রে রেজিম ফল করে, অর্থাৎ সরকার প্রধানকে যদি আপনি দেশ থেকে বিতাড়িত করতে পারেন, কিংবা আপনি যদি কোনো কারণ মেরে ফেলতে পারেন, তাহলে দেখা যাচ্ছে সরকার পড়ে যাচ্ছে। এটাই হয় সাধারণত। কিন্তু ইরানের ক্ষেত্রে এই জায়গাটা ভিন্ন। অর্থাৎ এখন তাদের ভাবনাটা যে কয় স্তরে ফেললে রেজিম ফল করবে। অর্থাৎ এখন আমেরিকার কিন্তু এখানে একটা যুদ্ধে কি হয় জানেন, যুদ্ধে আপনাকে কিন্তু স্পষ্ট একটা অবজেক্টিভ থাকতে হয়। আমেরিকার এই যুদ্ধে কোনো স্পষ্ট অবজেক্টিভ নাই। সে একবার বলছে যে আমি আক্রান্ত হতে পারি, এই জন্য আমি প্রিএমটিভ অ্যাকশন নিয়েছি। নাম্বার 1, এটা ফেল করছে, মানুষ বুঝতে পারছে যে এটা ভুল। তারপর বলছে যে আমি ওই কি বলবো যে রেজিম ফেলতে হবে। তো রেজিম ফেলতে হলে, রেজিম যদি ফল করাতে হয়, তাহলে জনগণের সাপোর্ট ছাড়া রেজিম ফল করে না। তাহলে এইটাও তার একটা ব্যর্থ অ্যাটেম্প্ট গেল। এখন বলছে যে আমার যে ওই আপনার তেল পাস করে যে আপনার হরমুজ প্রণালী, এই নিয়ন্ত্রণ নিতে হবে। এটা কেন নিয়ন্ত্রণ নিতে হবে? জনগণের মানে মানুষের প্রশ্ন আসতেছে। অর্থাৎ এখানে অবজেক্টিভটা যুদ্ধে যদি ক্লিয়ার না থাকে, তাহলে এই যুদ্ধে ফ্লাকচুয়েট করলে যদি অবজেক্টিভ, তাহলে সেখান থেকে খুব ভালো ফল আশা করা যায় না। তো এই দিকগুলো যদি চিন্তা করি, আর আমরা সবাই বুঝি যে এখানে শুধু চায়নার যে টেকনোলজিটা, এটা হয়তো ইমপ্লিসিটলি ইরান ব্যবহার করছে, কারণ তাদের যে
মানে আক্রমণের যে প্রিসিশন একেবারেই তেল আবিবের যে বিভিন্ন জায়গাগুলো কিংবা সামরিক ঘাঁটিগুলোতে স্পেসিফিক্যালি যে আক্রমণ করতে পারছে, এটা কিন্তু ক্যাপাবিলিটি স্ট্রেংথ, তাদের ক্যাপাবিলিটি এখানে ডেমনস্ট্রেশন হচ্ছে। ফলে অল টুগেদার এই যুদ্ধ যদি লম্বা হয়, সেই ক্ষেত্রে আমেরিকায় যে প্রবলেমটা হবে, সবচেয়ে বড় প্রবলেমটা হবে যদি ইয়েনে এখন যদি এই আপনার হরমুজ প্রণালী পার হওয়ার সুযোগ দেয়, অর্থাৎ ডলারের পরিবর্তে যদি এখন ইয়েনে দেওয়া শুরু করে দেয়, তাহলে সেই 1974 সালে যে চুক্তি সৌদি আরবের সঙ্গে আমেরিকার পেট্রো ডলার যেটা বলে আমরা চিনি, সেই পেট্রো ডলারের একটা অল্টারনেটিভ ডেভেলপ করে ফেলবে। সেটা হলে কি হবে, আমেরিকার ইকোনমিতে স্লো পয়জনিং শুরু হয়ে যাবে, বেকারত্ব বাড়বে এবং তাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্থিমিত হবে। তখন আমেরিকার মধ্যে ইন্টারনাল যদি আপনার ডিস্টারবেন্স বেড়ে যায়, সেই ক্ষেত্রে আপনার যে আমেরিকা রিট্রিট করার এবং মানে এখানে পরাস্ত হওয়ার একটা চান্স আছে। এবং এর মাধ্যমে হয়তো আমি যেটা বলি যে ব্যালেন্স অফ পাওয়ারের যে একটা ক্রাইসিসের কারণেই কিন্তু এই যুদ্ধগুলো হচ্ছে। হয়তো এই যুদ্ধ আপনাকে আমাকে অনেক ক্ষতিকারক দিক আমরা বলছি, কিন্তু এই যুদ্ধ হতে পারে পৃথিবীর একেবারে একটা নতুন একটা প্যারাডাইম শিফট হতে পারে। প্যারাডাইম শিফট এরকম যে আপনার এখন যে আমরা ইউনিপোলারিজম বলি, আমি এটাকে কোয়াজি ইউনিপোলারিজম বলি, কারণ এককভাবে আমেরিকা দেখবেন না যে কোনো শক্তিশালী দেশকে আক্রমণ করছে, নন কমপ্লায়েন্ট কোনো শক্তিশালী দেশকে আক্রমণ করছে। বাট এইখান থেকে আমরা আশা করতে পারি যে একটা ব্যালেন্স অফ পাওয়ার হয়তো তৈরি হতে পারে। ওকে সাজিদ ভাই, আমরা একেবারেই শেষ প্রান্তে, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।